সাকার সাহেবকে জিজ্ঞেস করতেছি, আপনাদের জবাব দিতে। আমার মনে জবাবদিহির প্রসঙ্গ যখন আসলো তখন জেনারেল সাখাওয়াত নিশ্চয়ই এটা একটু বলতেও চাইবেন এই বিষয়ে। 43তম বিসিএস 54 জন বাকি, একদম 54 জনকে আপনি কেন নিবেন না? আপনি বলেন যারা ছাত্রলীগ করে, সিদ্ধান্তটা কে নিল? কে ছাত্রলীগ করে, কে করে না? সিদ্ধান্তটা কে নিল? কোন ব্যক্তি নাকি তার মনে হলো যে সিদ্ধান্ত? তাহলে আপনি পুরোটাই বাদ দেন। একটা বিসিএস করতে কত বছর সময় লাগে? বিসিএস যখন তার সবকিছু হয়ে গেছে তখন সে তো অনেক কিছু আনন্দ, তার জীবনটাই চেঞ্জ হয়ে গেছে, আপনি তারা বাদ দিয়ে দিলেন কেন? সিদ্ধান্তগুলি কে নেয়, কিভাবে নেয়? কোন জবাবদিহিতা আছে? যে জিনিসের যে সরকারের জবাবদিহিতা নাই সেই সরকারই তো স্বৈরাচারী সরকার। এদের জবাবদিহিতা কার কাছে আপনি বলেন? আমি সাকার সাহেবকে জিজ্ঞেস করতেছি, আপনাদের জবাবদিহিতা। আমার মনে জবাবদিহির প্রসঙ্গ যখন আসলো তখন জেনারেল সাখাওয়াত নিশ্চয়ই এটা একটু বলতেও চাইবেন এই বিষয়ে। কামাল ভাই যেই প্রসঙ্গের অবতারণা করলেন যে কারা আসলে সিদ্ধান্ত নেয়, যে ডেফিনিশনটা কারা দেয়, যে কে ছাত্রলীগ, এবং এইটাই আসলে জবাবদিহি ছাড়া একটা সরকার কিনা, এবং এই জবাবদিহি ছাড়া সরকার হইলেই আমরা তাকে, যেটাকে আমরা খুব বেশি বলি শব্দটা, ফেসিবাদী সরকার বলবো কিনা। ফ্যাসিবাদী সরকার যদি হতো তাহলে এই আন্দোলনগুলো হতো না, হয়নি। গত 15 বছরে কেউ টু শব্দ করতে পারেনি, পেরেছে খালেদ মহিউদ্দিন সাহেব? না, ফ্যাসিবাদী সরকার পারে না, আবার একটা মারাত্মক আন্দোলন করে ফেলেও দিছে। আমি আপনাকে একটা কথা বলি, ফ্যাসিবাদী সরকারের যদি তাই হতো তাহলে রাস্তায় প্রতিদিন আন্দোলন হতো না। তাহলে এই যেই ছাত্ররা আপনার অটো পাসও ফেল করেছে তারাও এরকম রাস্তায় নামতে পারতো না। তো এইটা বলাটা আমার মনে হয় মাসুদ কামাল সাহেব একটু আমাদেরকে বেশি ভালোবাসেন, এই জন্য একটু বেশি বলে ফেলছেন। হ্যাঁ, উনি আগেই ডেফিনেশন দিয়েছেন যে যেই ছেলে তার চেয়ে বেশি এক্সপেক্ট করেন, কম করলে উনি তাকে ডেফিনেটলি বকাঝকা করবেন। তো আমি সেভাবে নেই, আই অ্যাকসেপ্টেড। বাট পয়েন্ট ইজ যে অনেক যে এক্সাম্পলটা উনি দিলেন, আমি এখন আপনাকে একটা প্রশ্ন করি। আমাদের দেশে একজন মহিলা 37 বছর বয়সে উনি পরীক্ষা দিতে থাকেন, আর পরীক্ষা চলতেই থাকে। তার মানে উনি পরীক্ষা দিয়ে ধরুন 37 বছর বয়সে উনি কোয়ালিফাই করলেন, 40 বছর বয়সে উনি চাকরিতে ঢুকবেন। আমাদের দেশের একজন মহিলা 40 বছর বয়সে ওনার ছেলেবেলার সাথে অত ইউনিভার্সিটি পড়াশোনা করবে। মাসুদ কামাল যেই কথাটি বলছেন সেটা কিন্তু স্পেসিফিক একটি কথা, যে এখানে একটা কমিশন করা হয়েছে, কমিশনের সুপারিশ হচ্ছে এটা। এখন কমিশনের সুপারিশ, কমিশনকে তো মানে আমরা তো তর্ক বিতর্ক করতেই পারি যে মানে এটা দিয়ে কি হবে, ওটা দিয়ে কি হবে। ইউ আর রাইট, আমি এই কথাটা শেষ করি। জি, কমিশন সুপারিশ করেছে, সিদ্ধান্ত নেয়নি। নাই তো সিদ্ধান্ত নেয়নি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমিশনকে দেওয়া নাই। রাইট, কমিশন সুপারিশ করেছে, সেই সুপারিশের প্লাস মাইনাস তো দেখবে। এটা ধরুন এখন পার্লামেন্ট নেই, রাইট, তাহলে পার্লামেন্টে গিয়ে এটা দেখা হতো না, সেটা চেক এন্ড ব্যালেন্স, সেটা ঠিক আছে। আমরা বরং মাসুদ কামাল ভাই যেটি বলছেন 35-37 নিয়ে নিশ্চয়ই আপনারা এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন, কিন্তু আমার একটা হাম্বল অপিনিয়ন হচ্ছে বাংলাদেশে মেয়েদের বয়স 37 পর্যন্ত থাকা উচিত। কারণ মেয়েরা মা হইতে গিয়ে বাচ্চাকে ছোট লালন পালন করতে গিয়ে তাদের একটা সময় লাগে, তাদের যদি এই সময়টা দেয়া যায় তাহলে এটা আমার কাছে কোনো একটা খারাপ লাগে না। এটা খারাপ কি হবে? কিন্তু আমরা 43তম বিসিএসে যাদেরকে আপনারা দিলেন না। আমি এটা শেষ করি। জি, আজকে ইউনিভার্সিটি থেকে যে ছাত্ররা বেরোচ্ছে তাদের বয়স কত? 23-24? হ্যাঁ, যারা ইউনিভার্সিটি থেকে বেরোচ্ছে 25-26 এট দ্য বেস্ট। 25-26 জি 26 বছরের একটি যুবক কন্টেস্টিং উইথ 35, 26 বছরের একটি তরুণী বা যুবতী কন্টেস্টিং উইথ 37। তার মানে একটা বিশাল জেনারেশন গ্যাপ। দ্বিতীয়ত হচ্ছে সরকারি চাকরিতে আপনি যখন আসেন প্রথমে কতগুলো রিগোরাস ট্রেনিং হয়, অনেকগুলো রিগোরাস ট্রেনিং হয়। আমাদের দেশ ছোট বলে হয়তো বোঝা যায় না যে রিগোরাস ট্রেনিং গুলো টাকায় হচ্ছে বলে সমস্যা হচ্ছে না। কিন্তু আপনি মনে করেন এই ট্রেনিংটা যখন রংপুরে হবে, বা এই ট্রেনিংটা ধরেন আমি যদি আরো এক্সট্রিমে চলে যাই ভোলায় হবে,
তার পোস্টিং হবে মনপুরাতে। স্যার আপনাদের আর্মির মতো সিস্টেম করে দেন, ট্রেনিং এ ফেল করলে ফেল করায় দেন, কিন্তু চাকরি 33 হলে করতে পারবে না, 35 হলে করতে পারবে না, এটা করে না স্যার। শুনেন, যদি আপনি বলবেন জেনারেল সাখাওয়াত, আমার বয়স 50, আমি ফিট না থাকতে পারি, 60 বছর বয়সের লোক একটা ফিট হতে পারে, তো স্যার আপনি তো স্যার আপনার বয়সের তুলনায় সবচেয়ে বেশি ফিট। না আমি আপনাকে আপনার বয়স আচ্ছা শোনেন খালেদ, মানে ইটস নট আই এম নট রিয়েলি, আমিও বোঝার চেষ্টা করছি। জি, আজকে ইউনিভার্সিটি যে ছেলেরা আন্দোলন করেছে বা আন্দোলনের রত আছে, লেখাপড়া করছে, তাদের ম্যাক্সিমাম 26 বছর বয়সে একটি ভালো ছেলে লেখাপড়া করে বের হয়ে যাবে। আর এইসব চাকরিতে কারা আসে? ডেফিনেটলি আপনার মতো ব্রিলিয়ান্ট স্টুডেন্টসরাই আসে। আপনিও ছিলেন, আপনিও সিভিল সার্ভিসে জয়েন করেন নাই বটে। না, করছি 100 দিন চাকরি করছি, 100 দিন চাকরি করছি। কত বছর বয়সে আপনি কোয়ালিফাই করেছিলেন বলেন? হোয়াট ওয়াজ ইউর এজ? 26.5 বলুন। 26.5। এখন 26.5, আর আমি তো এখন বলতে পারি আমিও ফিট আছি, আমিও বিসিএস ক্যাডারে বসে যাই। ব্যাপারটা হলো যে না, আমি কোনো কাউকে মানে ওইভাবে বলছি না। ইউ আর রাইট, হয়তো 80 বছর বয়সে অনেকে আছে সো ফিট, হ্যাঁ মাশাআল্লাহ। আপনি মাহাতির মোহাম্মদের কথাই চিন্তা করেন, উনি তো প্রধানমন্ত্রী হলেন অ্যাট দ্যাট এজ অফ হিজ লাইফ। এগুলো আছে, এগুলো ফিজিওলজিক্যাল। আমার মনে হয় যে জেনারেল সাখাওয়াতের এই ব্যাপারে পুরো ব্যাখ্যা দিয়েছেন। আমি শুধু জনাব মাসুদ কামাল যে প্রসঙ্গটি তুলেছেন, 43তম বিসিএস এর ক্ষেত্রে যাদের নিয়োগ দেওয়া হলো না, কোনো জবাবদিহি ছাড়া, কোনো রকম কোনো কি বলবো আমরা, ব্যাখ্যা দেওয়া ছাড়া, জবাবদিহি দরকার নেই, আমাদের এক্সপ্লেনেশন ছাড়া, এটা কি আসলে ঠিক হয়েছে জেনারেল সাখাওয়াত? না, আমি মনে করি ঠিক হয় নাই। না, আপনি তো বলছেন ঠিক হয় না। আমি এক লাইনে শুধু জেনারেল সাখাওয়াতটা জানতে চাই, জেনারেল সাখাওয়াত কি ঠিক হয়েছে? আমি অ্যাকচুয়ালি এই ব্যাপারটা ভালোভাবে দেখিনি। আচ্ছা, ঠিক আছে। শুনতে চাইবো জনাব মাসুদ কামাল, আপনাকে যদি বলতে বলা হয় 1 মিনিটে যে আপনার 3টা এই মুহূর্তের প্রায়োরিটির প্রত্যাশা এই সরকারের কাছে, সেগুলি কি যদি আমাদের একটু বলেন জনাব মাসুদ কামাল ভাই। আমার 3টা প্রত্যাশা যদি বলি, 1 নম্বর প্রত্যাশা হলো সাধারণ মানুষের জীবনযাত্রাকে স্মুথ করার চেষ্টা করেন এবং এই জায়গায় আপনারা সবচেয়ে বেশি এফোর্ট দেন, 1 নম্বর প্রত্যাশা। 2 নম্বর প্রত্যাশা হলো যে আপনারা যে সংস্কারগুলি হাতে নিয়েছেন, সংস্কার কর্মকাণ্ডগুলো, এগুলোতে আমার অনেক জায়গায় মনে হয়েছে খুব যোগ্য লোকের হাতে কাজগুলো পড়ে নাই। তারপরেও যেহেতু করে ফেলেছেন, কোনো সমস্যা নাই, তাদের কাজগুলোকে একটু ত্বরান্বিত করার চেষ্টা করেন। এবং 3 নম্বর কথা হলো যত দ্রুত সম্ভব আপনারা নির্বাচন দেন, আর কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার সময়, বেসিক সিদ্ধান্ত নেওয়ার সময় পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে কথা বলে নেন, যাতে নাকি অপ্রয়োজনীয় বিতর্ক। যত দ্রুতটা কত দ্রুত? 3 মাস? না, আমি এগুলো টাইম দিয়েছি না, কারণ এই সংস্কার কমিটিগুলো কতদিন দিবে না দিবে বলতে পারবো না। তবে আমি মনে করি যত দ্রুত সম্ভব। এবং আরেকটা গুরুত্বপূর্ণ হলো অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলুন। রাইট, অপ্রয়োজনীয় বিতর্ক আপনারা এর মধ্যে ক্রিয়েট করেছেন, যেগুলো না করলেও চলতো। রাইট, প্রতিটা শব্দই আপনি আসলে নিশ্চয়ই হিসাব করে ব্যবহার করেন। সেই জন্য আমি জানতে চাইছি যে আপনি যে ট্রাইং টু বলতেছেন, সেইটা কি মানে আপনার তো করতে পারার কথা, আপনি চেষ্টা করতেছেন, কোনো এক জায়গায় গিয়ে আপনি যা করতে চাচ্ছেন তা করতে পারতেছেন এরকম মনে হচ্ছে না? মানে এটা শুধু ফিগার অফ স্পিচ? না, আমার মন্ত্রণালয় কিন্তু আমি একদম নন ইন্টারফারেন্সের মধ্যে আছি, একদম। দ্য ওয়ে আই ওয়ান্ট, দ্য ওয়ে আমি যেভাবে আমার প্রজ্ঞা বলে, আমার যেভাবে আমার বিট অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাবিলিটি যা বলে, আমি সেটুকু করছি। নিজের আমাকে কেউ গাইড করছে না এবং আমাকে কোনো জবাবদিহি করতে হচ্ছে না। অফকোর্স জবাবদিহি করতে হবে যখন ইট কামস টু একটা কালেকটিভ ডিসিশন। যেমন ধরুন, আমি যদি আপনাকে বলি, অ্যাটলিস্ট এই 2 মাসে আমার এই 2টি মন্ত্রণালয়, একটি হয়তো একটু হালকা মন্ত্রণালয়, কিন্তু যে বড় মন্ত্রণালয়, আমি চেষ্টা করেছি যে এইখানে যে সাগর চুরি বলবো না, মহাসাগর চুরি হতো, সেটাকে অ্যাটলিস্ট পুকুরে নামিয়েছি। হ্যাঁ, মহাসাগর থেকে পুকুর, মহাসাগর থেকে পুকুর আমি বলবো না যে 100% আই এম সাকসেসফুল, কিন্তু যেগুলো হয়ে গেছে পুকুর চুরি, যেগুলো প্রজেক্ট এখন চলছে, সেখানেও কিন্তু চেষ্টা করছি যাতে চুরিটা ধরা যায়। এবং এমনকি আজকে আমি একটা 5 সদস্যের আজকে 1 সপ্তাহ ধরে নেগোসিয়েশন করে আজকে একটা চাইনিজ ওয়ার্কের প্রায় 5% কমিয়েছি।
ওকে, তো তো ওইটুকু তো আমি মনে করি যে এটা বড় কন্ট্রিবিউশন ইন সেন্স। আপনি এমন এমন একটু শেষ করি, জি মানে এই রকম করাপশন মানে আমরা বাইরে থেকে মনে করতাম, কিন্তু এই রকম করাপশনে পুরো সিস্টেমকে ফেলে গেছে যে এটা এমন ডিফিকাল্ট যে এখন সন্দেহ হয় যে কে ঠিক কে ঠিক নয়। খুবই মানে এটা difficult। না এটা আসলেই মানে আমাকে আমার বন্ধু স্থানীয়রা যারা সরকারি চাকরিতে আছেন তারাও বলেছেন যে আসলে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিবে কোথায়, এরকম একটা অবস্থা। আপনি কেমন আছেন প্রশ্নটা থার্ড টাইম এক্সটেনশন করি যে আপনি কিছুদিনের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, সেই সময়ে ভালো ছিলেন, এখন ভালো আছেন? দুটো দু রকম। স্বরাষ্ট্র উপদেষ্টা আমি কোথায় 7 কি 8 দিন ছিলাম, ওটা ছিল আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে অ্যাবসলিউটলি ডিমোরালাইজড একটা পুলিশ ফোর্স, একদম ভাঙা অবস্থায়, যারা তাদের আইজিপির কথাও শুনতে চাচ্ছিলেন না, তাদেরকে আমি অন্তত 2-3 ঘন্টা কথা বলে তাদেরকে আমি কনভিন্স করতে পেরেছি যে ইউ আর পুলিশ অ্যান্ড ইউ আর রিকোয়ার্ড ইন দিস কান্ট্রি। আর আপনারা ডিমোরালাইজেশন ডেফিনেটলি, কারণ যে কাজের মধ্যে আপনারা ছিলেন, যা করেছে সেটা অবশ্যই নিন্দনীয়, শুধু নিন্দনীয় নয়, বা অনেক হয়তো আপনাদের উপরে সেই ধরনের আমি বলবো যে হয়তো ক্রোধও আছে, বাট অ্যাজ লং অ্যাজ ইউ আর ইন ইউনিফর্ম, আপনারা যতদিন ইউনিফর্মে আছেন, পুলিশ ফোর্সে আছেন, ততদিন আপনারা আপনাদের কর্তব্য করতে হবে। তার ভিতরে যে বেশি অন্যায় করেছে এইরকম যদি পাওয়া যায়, ডেফিনেটলি তার বিরুদ্ধে অ্যাকশন নেব। কিন্তু আপনি বিশ্বাস করুন যে আমি হয়তো অতিরঞ্জিত করে একটুও বলছি না, আমার তো ছবিও আছে। এই কথা যখন পুরো তাদের কথাগুলো শুনলাম, আমি যখন তাদের কথা, আমার কথা শুনলো, তারা এক বাক্যে বলল যে স্যার আমরা কালকের থেকে যে যার জায়গায় ডিউটি করতে যাচ্ছি, এবং শেষ করার পরে দুজন আমাকে জড়িয়ে ধরে যেভাবে কান্নাকাটি করলো যে স্যার আমাদেরকে কেউ গাইড করেনি, আপনার মতো কোনো লোক যদি থাকতো তখন যদি গাইড করতো, হয়তো আমরা আমাদের দ্বারা অনেক যে অন্যায় হয়েছে, যে ভুল হয়েছে। স্যার আপনার এই কথা শুনে একটু হাসি পায় নাই? পুলিশ যদি কাউকে গাইড করার কথা বলে, পুলিশ তো বেবি সিট করার জিনিস না, তাই না? না, ওখানে আপনাকে একটা বলি, আমার সামান্য যে অভিজ্ঞতা ডাইরেক্টিং দ্য ফোর্সেস, ওদের একটা ক্ষোভ ছিল যে আমাদেরকে কেউ মাঠে, আমাদের সাথে কেউ ছিল না। আমাকে যেটা বললো যে আপনি যেরকম স্যার 4 তারিখে বললেন আপনার সোলজারদের ডু নট ফায়ার এন্ড ডু নট গো এগেইনস্ট ইউর পিপল, এইরকম আমাদের বলার কেউই ছিল না। আমরা এক ধরনের মানে আমি বললাম যে আপনাদেরকে দানব বানানো হয়েছিল, রাইট? দানব থেকে এখন মানবীয় পুলিশ হওয়ার চেষ্টা করুন, ইনশাআল্লাহ আই উইল ট্রাই লেভেল মাই লেভেল বেস্ট। কিন্তু এইটা কিন্তু খুব বড় চ্যালেঞ্জ ছিল। সেকেন্ড চ্যালেঞ্জ ছিল আপনার বিজিবি। আপনি নিশ্চয়ই জানেন আমি বিজিবিকে একটি কথাই বলেছি যে 15 বছর অনেক পিঠ দেখিয়েছো, ফেলানির লাশ ঝুলেছিল, তোমরা ফ্ল্যাগ মিটিং করতে গিয়েছো, নাও ফরগেট ইট, অনেক হয়েছে, এখন পিঠ দেখাবার সময় নাই। এখন ইউ রিপ্লাই, তারা যদি তোমাকে একটা গুলি মারে, তোমার হাতে গুলি আছে, তোমার হাতে রাইফেল আছে, ইটস নট ফর কিলিং পিপল, ইটস টু প্রোটেক্ট দ্য বর্ডার। এবং একটা মারলে দুটো মারো। হ্যাঁ, এক্স্যাক্টলি, আপনি এখন রেকর্ড খুঁজে পাবেন। এবং ঠিক তার পরের দিন বিজিবি অন্য একটা রূপে বর্ডারে ছিল, সেই থেকে এখনো তারা ওইরকমই আছে। তো এই চ্যালেঞ্জ গুলো ছিল, আরো চ্যালেঞ্জ ছিল, অনেক চ্যালেঞ্জ ছিল, অনেকগুলো তাদের দাবি দেওয়া ছিল। ওকে, আস্তে আস্তে ইনশাল্লাহ আমি এগুলো করবো, ইউনিফর্ম বদলাই দিব। আপনার পুলিশ কমিশন ওরা চাইছে ডেফিনেটলি পুলিশ কমিশন হবে। তারা শুধু এটুকু বললো আমরা কোনো পলিটিশিয়ানদের নিচে আর চাকরি করতে চাই না, আমাদের একটা কমিশন হবে। হ্যাঁ, ওনাদের কাছ থেকে আমরা অর্ডার নেব, ওনারা আমাদের লুক আফটার করবে, ওনারা আমাদের বিচার করবে। আমি এই পর্যায়ে আমার শেষ প্রশ্ন, তারপর আমি মাসুদ কামাল ভাইকে চলে যাবো। আপনি যদি একটু সংক্ষেপে এটা বলেন যে সব সরকারের উপদেষ্টা হওয়ার পরপরই আপনি আওয়ামী লীগের দীর্ঘ ঐতিহ্যের প্রশ্ন করে তাদের দল গুছানোর পরামর্শ দিয়েছিলেন, কিন্তু এখন তো স্পষ্ট আপনার সরকার সেই সুযোগ আর দিতে চায় না। আপনি কি আপনার মতেই আছেন, নাকি আপনি ওই সময় তো আমি এই কথাটা বলেছি, হয়তো এটা অ্যাডভান্স বলেছি, তারপরে কিন্তু অনেকে একই কথা বলেছে। আমি
হ্যাঁ। যা বলেছি সেটা কিন্তু খণ্ডিত আকারে এসেছে। ওকে, আমি পুরো জিনিসটাই আসেনি। আমি বলেছিলাম যে যারা অন্যায় করেছে তাদের তো বিচার হবেই। তারা এই বিদেশে বসে না করে আপনারা আসুন, ইউ ফেস ইউর পিপল, লোকজনকে আপনার ফেস করুন, দেন ইউ সি যে আপনারা কতখানি পপুলার। ওকে, আর যারা অন্যায় করেনি, যারা কোনো অন্যায়ের মধ্যে ছিল না, যারা হয়তো ডেডিকেটেড ছিল, তারা যদি মাঠে থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই। কিন্তু যারা অন্যায় করেছে, এভরিবডি মাস্ট অ্যাকাউন্ট ফর দেয়ার সিনস। এটা আমি কেন বলেছিলাম সেটা আপনাকে বলি। জি, 15 বছরে আমি যাদের সাথে ছিলাম, পুলিশ বলেন, অ্যাডমিনিস্ট্রেশন বলেন, 15 বছরে এভরিবডি ওয়াজ দেয়ার ম্যান। ওকে, এভরিওয়ান। এখন আমার সেই কথাটা অনেক লম্বা কথার মতো ছিল। সেই কথাটা আমি কি বলবো, আপনি তো মিডিয়াতে আছেন, আমার বলার দরকার নেই, বেশি বলার দরকার নেই। আপনি এর আগেও আমার কথা শুনেছেন ডেফিনেটলি, জি, বিভিন্ন মিডিয়াতে। জি, আমার মনোভাব আপনারা জানেন খুব ভালোভাবে। আমি যদি তার এই পার্টির প্রতি কোনো বিশেষ কিছু থাকতো, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই, বা বাংলাদেশের মানুষজন হয়তো এই সন্দেহটা করে না যে আপনি আওয়ামী লীগের কোনো পারপাস সার্ভ করতেছেন। তবে কেউ যারা কিছু বলার, তারা তো কেউ নানা ধরনের কথা বলতেই পারে। কিন্তু আমি মনে করি আপনার কাছে কি মনে হয়, লোকের মুখে তো রাইট, কিন্তু আপনার কাছে কি মনে হয় যে প্রফেসর ইউনূস সাহেব আপনার মন্ত্রণালয়টা বদলে দিলেন কোন একটা মেসেজ দেওয়ার জন্য, আপনার এই কথা বলার জন্য, না বলার জন্য, নাকি এইটার সাথে এটার কোনো সম্পর্ক নাই? না, আমি তো যতটুকু মানে ওদের কাছ থেকে শুনেছি, আমার বিরুদ্ধে বিএনপির ছাত্ররা নেমেছিল, বিশেষ করে উইদাউট আন্ডারস্ট্যান্ডিং। ওকে, হয়তো অনেকে শুনেই নেই আমি কি বলবো। সেইটাই হয় আর কি বেশিরভাগ সময়। এনিওয়ে আই ফরগটন দ্যাট। না, ঠিক আছে, কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আমার মনে হয় যে মানে আওয়ামী লীগের সাথে আপনাকে যদি সংযুক্ত করার কারো এরকম উর্বর চিন্তা যাদের আসে, সেটা তাদেরই দায়িত্ব, তাদের এটা। মহিউদ্দিন, আমি আপনাকে একটা কথা বলি, জি, একটা জাস্ট ফর ইওর ইয়ে। আপনি আমাকে 2018 সালের নির্বাচনের আগে বিভিন্ন জায়গা থেকে বলেছে যে আপনি নমিনেশন নিলে আপনি একটা পর্যায়ে চলে যাবেন, ইনক্লুডিং আমাদের একটা সংস্থা। আমি সাথে বলেছিলাম যে আমার পলিটিক্যাল কোনো অ্যাম্বিশন নাই, I can't do party politics, I will never do it. জেনারেল সাখাওয়াত, আমি সে সময় দেশে ছিলাম, আমিও দর্শকদেরকে সাক্ষ্য দিচ্ছি যেরকম একটা আলোচনা ছিল, এবং আমি